অভিশাপ দিয়েছি, বেশি দিন টিকবে না। কাল প্রত্যক্ষভাবে কেউ নির্বাচন চাচ্ছে না এমনটা কখনোই স্পষ্ট হয়নি এখন পর্যন্ত, কিন্তু যদি পরোক্ষের জায়গাটায় আসি, কেউ কেউ হয়তো অনাগ্রহ প্রকাশ করছেন, আর সর্বাত্মক চেষ্টা যে বানচাল করতেই হবে সেটা তাহলে কারা করছেন? আমি মান্নাবের সঙ্গে বা আপনার সঙ্গে যুক্ত করে যেটা বলতে চাই যে আমাদের দেশের রাজনীতি সাধারণত ক্ষমতা কেন্দ্রিক, মানে ক্ষমতা যেদিকে আছে ওই ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলা মানুষের সংখ্যা খুব অল্প। আর রাতারাতি দেখা গেল যে একজন মানুষ খুব সাধারণ অবস্থা থেকে সকালবেলা হয়তো দেখা গেল মান্না ভাইয়ের অফিসের একজন অফিস বেয়ারার ছিলেন, বিকালবেলা দেখা গেল তিনি মন্ত্রী হয়ে গেছেন। আমাদের দেশের পাবলিক সেন্টিমেন্ট হলো মান্না ভাইকে পাবলিক চিনবেন না, তারা ওই তার যে অফিস বেয়ারা তার কদম মোবারক স্পর্শ করার জন্য এমন দৌড় শুরু করবে, মান্না ভাই তখন ভয়ে মানে দরজা বন্ধ করতে বাধ্য হবে। এটা হলো আমাদের দেশের একটা সাধারণ মন মানসিকতা। তো সেই মন মানসিকতা এই মুহূর্তে ক্ষমতা দৃশ্যমান কাদের হাতে? ক্ষমতা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, আর ওনার মুখপাত্র হিসেবে যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব আছেন, তো তারা শফিকুল আলম সাহেব আছেন। তো তারা দুজন তাদের যত রকম শক্তি আছে, বাংলা ভাষা তারা যতটা জানে তা দিয়ে, আবার ইংরেজিতেও তারা যে স্ট্যাটাস দিয়েছে বাংলা এবং ইংরেজি দুটো দিয়ে তারা সর্বোচ্চভাবে মানে উইথ অল ইফিসিয়েন্সি অ্যান্ড প্রফেশনালিজম, তারপর অল পাওয়ার অ্যান্ড ম্যাগনিফিসেন্সি সব কিছু দিয়ে তারা বলার চেষ্টা করছে কিয়ামত হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। অর্থাৎ এখানে কিয়ামত শব্দটা তারা বলেনি, আমি এখানে বললাম যে কোনো কিছুই মানে এনিথিং এই নির্বাচন বানচাল করতে পারবে না। তো সেখানে আসলে যেহেতু আমাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, ক্ষমতার সবচেয়ে শীর্ষ যে জায়গা, সেখান থেকে এত বড় একটা অ্যাসুরেন্সের পর বানচালের চিন্তাটা আমার মাথায় আসছে না। আমি এটা মানে একটা প্রথমত চিন্তা থেকে বাদ দিছি যে যতক্ষণ পর্যন্ত ওনারা চেয়ারে আছেন, ক্ষমতা আছেন, আমি সর্বান্তকরণে বিশ্বাস করতে চাই যে তারা এই কথাগুলো বলেছেন অন্তরের অন্তঃস্থল থেকে, এবং তারা তাদের উইথ অল মেশিনারিজ তারা এটা করে দেখাবেন। দ্বিতীয়ত হলো তারা আরও একটা জিনিস বলেছেন যে শুধু নির্বাচন নয়, সর্বকালের সেরা একটা নির্বাচন তারা করে দেখাবেন। বাংলাদেশে এরকম নির্বাচন আর কখনো হয়নি, একটা সেরা নির্বাচন। এই গেল ক্ষমতার একটা বলয়। আর যেটা হলো যারা আগামীতে ক্ষমতা আসবে বলে দেশের মানুষ একেবারে 99.99% মানুষ যেটা মোটামুটি আগেই সিল মেরে বলে দিয়েছে, বিএনপির কথা বলছেন, রাইট, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসবে। তো এটা সবাই বলে দিয়েছে। বাকি 0.01% তারা হয়তো মনে করে যে মান্না ভাইদের মতো ছোট ছোট দল তারা পিআর পদ্ধতিতে গিয়ে দেখা যাচ্ছে যারা কোয়ালিশন করে একটা বড় রাজনৈতিক জোট করে, ভারতের একটা সময় ভিপি সিং হয়েছিলেন, তো ওইরকম হয়ে যেতে পারেন। তো এটার সংখ্যা খুব অল্প। আর বাকি 99.99% লোক মনে করে বিএনপি আসবে। এখন তারা কি 280টা পাবে না 260টা পারবে, এটা নিয়ে দু একজনের মধ্যে একটু বিতর্ক থাকতে পারে, 10-20টা সিট কম বেশি নেই, কিন্তু তারাই আসবে। এখন সেই দলের যারা কর্তা ব্যক্তি, আবার সেই দলের মধ্যে যারা খুব বিএনপির কথা বলছেন, বিএনপি 260 এরকম পেয়ে যাবে, মানে বিএনপির যারা লোকজন, আমি আমার কথা বলছি না, তারা মনে করেন যে 260টা থেকে 280টা তারা পেতে পারেন। ওইটা নিয়ে 10-20টা সিট কম বেশি, কিন্তু তারা ব্রুট মেজরিটি পাবেন, 2/3 মেজরিটির বেশি পেয়ে যাবেন, এই বিশ্বাসটা বিএনপির। তাহলে বোঝার চেষ্টা করুন যে 99% লোক যদি মনে করে বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপির লোক মনে করছে তারা এই পরিমাণ সিট তারা পাবে, তো ওখানে তাদের যে আত্মবিশ্বাস, কনফিডেন্সটা লেভেলটা কোন পর্যায়ে। থার্ডলি হলো এই দলের মধ্যে আবার কতগুলো স্তর আছে। তো এই দলের মধ্যে সর্বময় ক্ষমতা জনাব তারেক রহমান সাহেবের হাতে। তিনি লন্ডনে বসে দলকে যেভাবে আঙ্গুলি হেলন করেন সেভাবেই দলটা চলে। এর বাইরে কোনো ইফ নাই, বাট নাই, কিন্তু নাই, দাড়ি নাই, কমা নাই, কোনো সেমিকোলন নাই। তারেক রহমান সাহেব যেটা বলেন সেটাই। তো সেখানে তারেক রহমান সাহেব নিজে আশাবাদ ব্যক্ত করেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেকেন্ড থিং হলো ওনার বাংলাদেশে যারা রাইট হ্যান্ড আছেন, তার মধ্যে এখন সবচেয়ে কর্তা ব্যক্তি যিনি আছেন তার নাম হলো জনাব সালাউদ্দিন সাহেব। তিনিও নির্বাচনের ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার শফিকুল আলম সাহেব আছেন, সালাউদ্দিন সাহেব, আর যারা আছেন তারেক রহমান সাহেব, তো সবাই মিলে নির্বাচন হওয়ার ব্যাপারে তাদের কোনো বিন্দু মাত্র সংশয় নেই। তা আমরা যারা বাকি
যারা লোকজন আছে, এখানে আমি তো কোনো সংকট দেখছি না। অ্যাজ লং অ্যাজ আপনি বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেন, বাংলাদেশের পাওয়ার পলিটিক্সকে বিশ্বাস করেন, মন মানসিকতা বিশ্বাস করেন, ফলে ওখানেই ভাবতে হবে। যেভাবে আমরা শেখ হাসিনার জামানাতে ওই একই কথা শুনছি, টেলিভিশন খুলে আমাদের দেখতে হয়েছে, উই হ্যাড নো অপরচুনিটি। আমরা একেবারে যখন উনি হেলিকপ্টারে চলে গেছে কোথাও, তারপরেও আমাদের বিশ্বাস করতে 24 ঘন্টা লাগছে। 5 তারিখ পর্যন্ত আসলে অনেকেই বিশ্বাস করতে পারিনি আসলে সে সেইভাবেই গেছে কিনা। এটা হলো আমাদের একটা পাওয়ার পলিটিক্স। এবং উনি ওনার গণভবনে বসে যে কথাগুলো বলতেন, সেটা সত্য হোক, মিথ্যা হোক, অন্যায় হোক, ডাজ নট ম্যাটার, আমরা ওটার সঙ্গে কমপ্লাই করতাম। তো এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, ক্ষমতা যাদের হাতে আছে এবং আগামীতে ক্ষমতা যাদের কাছে আসবে, তারা সবাই মিলেই 2026 সনের সেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবে। এই গেল একটা মেরুকরণ। আরেকটা মেরুকরণ হলো, ধরেন ইনকেস মান্না ভাই যেটা বললেন যে যদি নির্বাচন না হয় বা অন্য কিছু না হয়, এখানে মিলিটারি ক্ষমতায় আসবে বা মার্শাল্লাহ হতে পারে, জরুরি অবস্থা হতে পারে। এখন এরটা যারা করবে তারা তো আরও ফরওয়ার্ড, তারা বলছে যে না, 2026 সনে যাওয়ার দরকার নাই, 2025 সনের ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন তড়িঘড়ি তারা সুন্দরভাবে করে তারা তাদের মতো ব্যারাকে ফিরে যাবে। ফলে আমি এখানে আসলে নির্বাচনের ব্যাপারে যে সংকট, সেই সংকট যদি প্রাকৃতিক বিপর্যয় না হয়, গজব না পড়ে, আকাশ থেকে বজ্রপাত না হয়, হ্যাঁ ওরকম যদি বজ্রপাত না হয়, প্রত্যাশিতভাবে যে ক্যালকুলেশন, ম্যাটিকুলার যেটাকে বলা হয়, অঙ্ক যেভাবে বলা হয়, আমাদের দেশের অঙ্ক অনুযায়ী নির্বাচন ওইভাবে হবে। তবে এখানে একটা রসায়ন অ্যান্ড সাইকোলজি অ্যান্ড ফিলসফি, এই তিনটা জিনিস অবশ্য আলাদা। এই তিনটার কারণে যদি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তখন আবার আমরা নতুন করে ভাববো। কিন্তু এখন পর্যন্ত অ্যাজ লং অ্যাজ ম্যাথমেটিক্স, যেখানে সংখ্যা আছে, সংখ্যা তত্ত্ব আছে, সেখানে নির্বাচন না হওয়ার কোনো রিজন আমি দেখছি না। আমি বলছিলাম মানে সাইকোলজিক্যাল যে জায়গাটা, যে নির্বাচন না হওয়ার ব্যাপারে 12টা নির্বাচনের কথা বললেন, এবং পরে বললেন যে ভোটাররা তাহলে যদি সেই পরিবেশটা না পায় ভোট দিতে যাবে না, সেই পরিবেশ কি নিশ্চিত হবে না? এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি কন্টিনিউ করে এবং যাতে বলা হয় নাটকীয় কোনো পরিবর্তন না আসে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2024 সনে যেভাবে একটা আমিডামির নির্বাচন হয়েছে, ওটার একটা ডিজিটাল আপগ্রেড ভার্সন, সেটা হয়তো ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এটা যদি একটু ব্যাখ্যা করতেন, মানে আপগ্রেড কিভাবে, ডিজিটাল, মানে এই জায়গাটা। ফাইন। যেমন আপনি 2014, 18 এবং 24 তিনটা নির্বাচনের প্রকৃতি দেখেন। 2014 সনে যে এমন একটা নির্বাচন হতে পারে, বিনা ভোটের নির্বাচন, এটা আমরা বাংলাদেশে কেউ কল্পনা করতে পারিনি। ইভেন আমরা যারা পলিটিক্সে এই যে বিশ্লেষক হিসেবে বড় বড় কথা বলেছি, এইভাবে একটা বিনা ভোটের নির্বাচন হতে পারে, এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না। এটা একটা সারপ্রাইজ, এবং যেখানে সারপ্রাইজ হয় সেখানে অনেক কিছু ঘটে, আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটে। সারপ্রাইজ মানে এটা ভেলকিবাজি, যখন আপনার সামনে একটা ভেলকিবাজি হয় তখন আনএক্সপেক্টেড কিছু ঘটে। 2 নম্বর হলো এরকম একটা নির্বাচন 5 বছর কন্টিনিউয়াসলি টেনে নেওয়া যেতে পারে, এটাও আমাদের স্বপ্নের মধ্যে ছিল না। আমরা মনে করেছিলাম হয়তো অতীতে 15 ফেব্রুয়ারি যেভাবে নির্বাচন হয়েছে, ওরা হয়তো 2 মাস সময় নিয়েছে, এরা হয়তো 4 মাস সময় নেবে, এরপরে আর একটা নির্বাচন হবে। কিন্তু আমরা সারপ্রাইজ কাটতে দেখা গেল 5 বছর চলে গেল। এবং এই 5 বছর আমরা ভয় পেতে, আশান্বিত হতে হতে, নির্যাতিত হতে হতে এমন বেকুব হয়ে গেলাম সবাই। 2018 সালে আমাদের ব্রেনে কাজই করলো না যে আমাদের সঙ্গে আবার একটা বড় প্রতারণা করা হচ্ছে। রাজ্যের সব বড় বড় মানুষ, ডক্টর কামাল থেকে শুরু করে বাংলাদেশের যত লোক, রাজনৈতিক দলগুলো একেবারে সাবেক প্রধানমন্ত্রীকে প্রাণ ভরে দোয়া করলেন, বিশ্বাস করলেন, তার হাতের খাবার খেলেন। আনন্দ ঘন পরিবেশ দেখে মনে হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যেরকম একটা সুন্দর কাজ করেছেন 2018 সনে, ওইরকম একটা পরিবেশ হবে। তা আমরা যারা ওটা বিশ্বাস করে মাঠে গিয়েছি, উইদিন 4-5 দিনের মধ্যে, মান্না ভাইয়েরও পাইনি, কিন্তু আমাদের মধ্যে আমরা যারা একটু বেয়ারা টাইপের ছিলাম, যা কই মাছ যেভাবে ক্যাসে দিয়ে যে ভিতরে মাল মশলা ঢুকানোর জন্য, তা আমাদের মধ্যে ভয় এবং আতঙ্ক ঢুকানোর জন্য যা যা করা দরকার ম্যাটিকুলাসলি সারা বাংলাদেশে একই সাথে করা হয়েছে। নেতাকর্মীদেরকে মারধর, মামলা, মোকদ্দমা, তারপর সে কাউকে যদি রক্ত ঝরাতে হয়, কাউকে কাটতে হয়, মারতে হয়, ওই জিনিসগুলো। এবং এটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ইট ওয়াজ আউট অফ ইমাজিনেশন। এরপর আমাদের আরও প্রায় 4 বছর চলে গেল যে আমরা ওইভাবে শুধু আশ্চর্য যে আর কি। এরপর তো বোধহয় কিয়ামত ছাড়া, আল্লাহর ডাইরেক্ট হস্তক্ষেপ ছাড়া শেখ হাসিনার জমানার আর শেষ হবে না। আমরা হতাশ হয়ে বলা শুরু করলাম, দোয়া করলাম যে আল্লাহ, তোমার তো বিরাট বেহেশত আছে,
তুমি দরকার হলে শেখ হাসিনাকে উঠাই নিয়ে যাও, তোমার জান্নাতে তাকে একটা জায়গা করে দাও, তুমি তো মহামহিম, আমাদেরকে রক্ষা করো। তো এরকম আমরা দুর্বল এবং অসহায় হয়ে গেলাম। তার সামনে দাঁড়ানোর মতো, তাকে চ্যালেঞ্জ জানানোর মতো, তাকে গণতন্ত্রের বাণী শোনানোর মতো সত্যিকার অর্থে আমাদের কারো শক্তি সামর্থ্য, নিরাশার জায়গায় চলে গিয়ে, নিরাশার জায়গায় মানে কি আমরা মিশে গেছিলাম একদম মাটির সঙ্গে। ওই অবস্থার মধ্যে যখন 2014-24 সনে যেটা নির্বাচন হলো, আমি দামি স্বামীর নির্বাচন বলা হয়। মানে স্বামী মানে সামবডি, গার্ডিয়ান দূর থেকে বলছে এভাবে এভাবে করো, এর মধ্যে আমি আছি, তার সঙ্গে দামি আছে। স্বামী তো বলা যেতেই পারে, স্বামী শব্দের অর্থ তো প্রভু। হ্যাঁ হ্যাঁ, প্রভু হতে পারে। তো ওইরকম একটা আমি দামি স্বামীর একটা নির্বাচন হলো। এটাও আমাদের কিন্তু আসলে কল্পনার মধ্যে ছিল না। আমরা অভিশাপ দিয়েছি বেশি দিন টিকবে না, কালকে চলে যাবে, ভেঙে পড়বে, তাসের ঘরের মতো ভেঙে পড়বে, বাট এটা অভিশাপ ছিল, এটার কোনো বেসিস ছিল না। তো সেইভাবে 24-এর একটা নির্বাচন হলো। তাহলে দেখুন পরপর 3টা যে অভিজ্ঞতা যদি আমাদের ধরেন, সেই অভিজ্ঞতার মধ্যে ভোট কেন্দ্রে ভোটার কজন গিয়েছে ডাজ নট ম্যাটার, একটা ফল তৈরি হয়েছে ভোট কেন্দ্রে। তারপরে উপজেলা পরিষদে একটা দ্বিতীয় একটা ফলাফল তৈরি হয়েছে। আবার নির্বাচন কমিশন থেকে আরেকটা ফল তৈরি করে ঘোষণা করা দেওয়া হয়েছে 3বারই। অর্থাৎ ভোটটার একরকম 3টা ফল তৈরি করা হয়েছে। এবং বলা হয়ে থাকে যে আলটিমেট ইলেকশন কমিশন থেকে, আমি 2024-এর কথা বলতে পারি, হাতে গোনা 2-3টি সিট ছাড়া প্রায় সবগুলো সংসদীয় আসনের ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। এখন সেই যে সাইকোলজি আছে, সেই সাইকোলজিটা আপনি তো পৃথিবীতে তো যুক্তি নির্ভর এবং কোনো কিছুতে ফেলাচি হয় না, আস্তে 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 হয়। পদ্মা নদীতে একইভাবে তীর ভাঙে, আপনি স্পষ্ট করতে পেরেছেন এবং বেশ সময় নিয়ে আপনাকে শুনলাম, যাতে আপনি এই তুলনামূলক আলোচনাটা কেন করলেন সেটা আমাদের দর্শকরা স্পষ্ট হয়। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে শুনতে চাই, 2024-এর 7 জানুয়ারি নির্বাচন আমি দাবি, সেখানে একেবারেই তো তারাই ছিলেন, কিন্তু এবার কি সত্যিই সেই তুলনাটা করা চলে? এবার তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা একসাথে দেশের জন্য লড়াই করেছিল, কিন্তু পরে তো আসলে অনেকের অনেক মত। সম্ভবত না, তবে ধরেন এখনো তো চিত্রটা আপনার কাছে আসেনি। যখন স্কেডিউল ডিক্লেয়ার করবে, তারপরে কে কে ফাইল করেন, কে কে পার্টিসিপেট করেন, নির্বাচনের চালচিত্র কীরকম দাঁড়ায়, ওইটা দেখে বলতে পারবেন। তবে আমি ব্যাপারটা এই জন্য নয়, ওই যে 3 নম্বরে একটা যুক্ত করেছে রনি, এটা আমি আগে শুনি নাই, স্বামী। তো স্বামী মানে যদি ধরেন প্রভু, তার মানে দি গভর্নমেন্ট। এখানে গভর্নমেন্ট তো নাই, এই ভোটে গভর্নমেন্ট আসছে না, ওই ভোটে ছিল, সে আমিও ছিল, সে স্বামীও ছিল, এই ভোটে ওইটা হবে না। মানে ওইটা বাদ দিয়ে আপনি যদি আমি দামি বলেন, সেখানে আমি দামি কী ব্যাপার আছে? আপনার জন্য তো ওপেন আছে, কেউ জোর করে আপনাকে বসিয়ে দিচ্ছে না। কিংবা আপনি যাতে ওই অনেকগুলোকে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে, তারপরে আবার পুলিশ দিয়ে তাড়া করিয়ে আপনার নির্বাচনের কর্মকাণ্ডের বাইরে রেখে দিল, মানে ওই বিভীষিকাময় পরিস্থিতি হচ্ছে না। কি হতে পারে সেইটা একটা ভাবনার বিষয়। ধরেন আমি আমার কথা বলি, আমি পুলিশ নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি এবং প্রফেসর ইউনূস একবার বলেছিলেন তাদের টপ প্রায়োরিটি সংস্কারের হচ্ছে পুলিশ। যদিও পুলিশ সংস্কার কমিশন যাওয়া হয়েছে, সেটা আমাদের এই ঐকমত্য কমিশনের আওতায় আনা হয়নি, ওটা তারা তাদের মতো করবেন। মাঝে মাঝে বলছেন না এটার এত% হয়েছে, এত% হয়েছে, কিন্তু দেখলাম যা বাস্তবত বা এখনও যা দেখছি তাতে থোড় বড়ি খাড়া বড়ি থোড়, আমি কোনো চেঞ্জ দেখি না। বরঞ্চ কিছু কিছু জায়গাতে প্রশ্ন হয়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, প্রফেসর ইউনূস ওই ইউনিভার্সিটির টিচার, হি ওয়াজ মাই ডাইরেক্ট টিচার। ওইখানে যা হলো ছাত্রদের উপরে, আপনার প্রতিবেশীরাই করুক, ওই এলাকাবাসী করুক, যেভাবেই হোক, মানে ফেসবুকে দেখাচ্ছে যে প্রক্টর, ভাইস চ্যান্সেলর কাঁদছেন আর আহ্বান জানাচ্ছেন, আসুন, আমরা কিন্তু মারা যাচ্ছি, পুলিশ যায়নি। পরে আবার অনেক মেকানিজম করে দিয়ে যাওয়া হলো। তো আমি এটা সবার মধ্যে বলেছি, প্রফেসর ইউনূসের সাথে আমাদের পরশুদিন বৈঠক ছিল, তাকেও আমি জিজ্ঞেস করেছি যে আপনার বিশ্ববিদ্যালয়, হুইচ ইজ অলসো মাই ইউনিভার্সিটি, সেইখানে এইরকম কাণ্ড ঘটতে পারে, তো ভোটের কেন্দ্র 100টা জায়গা থেকে ব্যালট বাক্স নিয়ে চলে গেলে পুলিশ বাধা দেবে কী কারণে? বিকজ তারা তো জানে যে কে জিতছে, তার সাথে তারা চ্যালেঞ্জ করবে না। যারাই করুক, যে এলাকাতে যার শক্তি, তাকে পুলিশ চ্যালেঞ্জ করতে পারবে না। তো এটা কি ভালো ভোট হবে? আপনি বলছেন সবচাইতে ভালো ভোট দেবে, মানে
উপহার দেবেন, বিশ্ববাসী অবাক হয়ে দেখবে। আর আমি দেখছি যে এমন একটা থার্ড ক্লাস টাইপের ভোট হবে যে মানুষ অবাক হয়ে যাবে, কি বললো আর এটা কি হচ্ছে। তো ওই অর্থে আমি বলছি যে আমি দামি না হোক, এটা আর এক ধরনের হতে পারে, কোনোটাই ধরনের সিমিলার হয় না। আজকে যা হয়েছে 1 বছর 2 বছর 10 বছর পর একদম ওটারই রিপিটেশন হয় না, ওটার সাথে সিমিলারিটি থাকে কিন্তু একটু আরেকটু ডেভেলপ ফর্মে বা অন্য কোনো ফর্মে হয়। তো এই রকম তো হতেও পারে, এটা কোনো গ্যারান্টি কিন্তু এখন পর্যন্ত নেই। আমি মনে করি যে এরকম হতে পারে, এবং এটা আমি একা প্রফেসর ইউনূসকে দোষ দিব না। উনি 1 বছরে সংস্কারের দিকেও এমন কিছু করতে পারেন নাই, বা উনি একা করবেন কেন? টোটাল গেমটা সরকারি গেম না, এটা ইট ইজ এ টোটাল ন্যাশনাল গেম। এটার মধ্যে আপনার পলিটিক্যাল পার্টিগুলো পার্টিসিপেট করবে, সিভিল সোসাইটি করবে, সবাই করবে, কিন্তু সবাই তো করে নাই। আর উনি সবাইকে সেরকম করে ইনভলভ করবার চিন্তা করেছেন বলেই আমার মনে হয় না। এটা আমি তাকে বললাম যে আপনি আলাদা আলাদা করে ডেকে যে কথা বলছেন, আপনি একসাথে ডেকে বলেন লোক এই সময় ইলেকশন, এই তার সম্ভাবনা, এই তার বাধা, এই বাধাগুলো দূর করতে আমি আপনাদের কাছে এই সহযোগিতা চাই। মানুষও জানতো এটা একটা ভালো জিনিস হতো, উনি তো এগুলো কিছু করেননি। একসাথে ডেকে সেই জায়গাটায় নূর হক নূরের উপর যে হামলা, সেই হামলার বিচার না হলে আগামীতে সচিবালয় ঘেরাও করা হবে, কারণ গণ অধিকার পরিষদ জানতে চায় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু সেই জায়গায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি কথা বলেছেন, নূরের উপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকার ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে, এবং নূর শুরু, নূর দিয়ে শেষ হবে না, সেক্ষেত্রে ফাঁসির দড়ির যত্ন নিতে বলেছেন তাদেরকে। এই কথা বলবার আসলে কারণটা কি? এখানে আসলে আমি বা মান্না ভাই আমাদের অবস্থান থেকে আসলে নূর, ফুয়াদ এদের বক্তব্য নিয়ে কথা বলাটা আসলে শোভনীয় নয়। তারা আমাদের স্নেহভাজন, তাদের তারুণ্য আমাদের চেয়ে বেশি, শরীরের রক্ত অনেক গরম, ফলে আর তাদের যে রাজনীতির ভিশন অ্যান্ড মিশন ওটা ভিন্ন রকম। এই একেবারে তারুণ্য। আমরা মান্না ভাই তো আমাদের চেয়ে অনেক সিনিয়র, আমিও ওই 71-এর মুক্তিযুদ্ধের পুরো স্মৃতিটা আমার মনে আছে, ফলে আমরা ওল্ড এজে চলে গেছি, ফলে আমরা এগুলো নিয়ে মানে বক্তব্য দিতে রাজি না। আমরা যেটা ব্যক্তিগতভাবে মনে করি সামগ্রিকভাবে তাদের কি তাহলে রাজনীতিতে মানে যে সহিষ্ণুতা থাকবার কথা সেটা কম? যাদের না না না, তারুণ্যর একটা সময় আছে এখন, এই যে যেটাকে বলা হয় জেএনজি। এখন ইভেন আপনি দেখেন ফুয়াদের চাইতে যে পরবর্তী প্রজন্ম, যেটা হাসনাতরা আসছে, সার্জিসরা আসছে, তাদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা হলেও মতের অমিল আছে, কথাবার্তা অ্যাটিটিউড আছে। এখন আমাদের সাথে এটা মিলবে না। ফলে আমার আর মান্না ভাইয়ের ব্যাপারে যদি বলেন, গোলাম মোল্লা রনি সাহেব বলেছেন, মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন, ভালো উত্তর আপনি পাবেন না। আবার তাদের বক্তব্য নিয়ে আমাদের কাছে পাবেন। এখন ফুয়াদ সাহেব যেটা বলেছে ওটা যদি আপনি ডাক্তার জাহিদকে জিজ্ঞাসা করেন, হি ক্যান রিপ্লাই ইউ বেটার দ্যান মি, আমাদের সে ভালো বলতে পারবে। আমরা যেটা বলতে পারি, এখন সালাউদ্দিন সাহেব কি বললেন, মির্জা ফখরুল সাহেব কি বললেন, তারপরে শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন আছেন, আসিফ নজরুল সাহেব কি বলেন, এইগুলো নিয়ে আমাদের আলোচনাটা হলে আমাদের যে বয়সের যে লেভেলটা, সেটা হলো আমাদের সাথে কমিউনিকেশনটা ভালো হয়। তা আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হলো যে, কিন্তু রাজনীতির মাঠে তো সবাই রয়েছে না এখানে হলো যে ওরা তো একটা বিরাট মানে কয়েকটি জেনারেশনই তো রয়েছে এখন রাজনীতির মাঠে। ওদের যে জেনারেশনটা তারা রিপ্রেজেন্ট করে, তাদের বক্তব্য দ্বারা তারা ইনফ্লুয়েন্সড হচ্ছে। আমার বক্তব্য দ্বারা কিন্তু ওদের জেনারেশন ইনফ্লুয়েন্স হচ্ছে না। আচ্ছা, আমার বক্তব্য দ্বারা আমার জেনারেশন ইনফ্লুয়েন্স হচ্ছে, এটা বুঝতে হবে আপনাকে। তো আবার আমাদের যে যারা আরো সিনিয়র, তাদের জেনারেশন হচ্ছে। সবার কাছে সব কথা জিজ্ঞাসা করতেও হয় না, আর সব কথা বলতেও হয় না। যেন আমি সাধারণত দেখেন যে তরুণ, এই যে গত 1 বছর এদের কারোর সাথে কখনো কোনো টক শোতে যায়নি, তাদের সাথে কখনো আমি একমাত্র আমার সাথে এখনো তাদের কারোর সাথে কোনো কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন হয়নি। আমরা আচ্ছা ঠিক আছে, লেট দেম ডু। তারা এতগুলো একটা বিপ্লব করেছে, আন্দোলন করেছে, ওদের অনেক আশা আছে, হতাশা আছে, দুঃখ আছে, বেদনা আছে। আর তারপরে তারা সবাই সাফারা, যেমন নুরু যেভাবে মার খেয়েছে। এখন মান্না ভাই আসলে ওইভাবে মার খেলে মরেই যেত, আমিও মরে যেতাম, আমার ওইটা সম্ভবই না। এখন সেই মার খাওয়ার পরে তার যে অনুভূতি আর আমার যে অনুভূতি সেম হবে না। তো আপনি কি করে, নুরু মার খেলো, এখন সেই মায়ের ফলে তার ফিলিংসটা কি, তার বক্তব্যটা কি, এটা যদি মান্না ভাইকে জিজ্ঞাসা করে, মান্না ভাই প্রথমে বলবো যে আমি তো দরকার নাই বাবা, আমি এটা বলতেই পারবো না, আমার কোনো অভিজ্ঞতাই নাই, আমি ওই ধরনের, আমার জীবনে ওই ধরনের পরিস্থিতি আমি দেখিও নাই। জি, সেক্ষেত্রে আপনি সেই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সেই বক্তব্যের জায়গাটায় না যান, পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ বিচার করতে হবে দ্রুততম সময়ের মধ্যে, এই যে দাবিটাকে কিভাবে দেখছেন?
না না, তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তো সবার মধ্যে একটা বন্ধুত্ব আছে। নুরু, ফুয়াদ, অন্যান্য যারা আছেন তাদের তো মানে রাজনীতির ফিলসফিতে একটা সমপর্যায়ের একটা বন্ধুত্ব আছে। তো তারা তো সাফারার তারা মানে এখানে বিচার চাইবেই। আর রাষ্ট্র যেটা আছে, রাষ্ট্রের অ্যাঙ্গেল থেকে দেখবে। এখন বিচার যেমন যেটা হচ্ছে, বিচার তো তাদের ইচ্ছা মতো যদি হয় তাহলে তো এটার বিচার হলো না। বিচার হলো এখানে একটা জুডিশিয়াল কমিটি হয়েছে। এখন জুডিশিয়াল কমিটি তারা দেখবে যে তুমি সেখানে কি কেন গিয়েছিলে, মানে সেখানে মব করার জন্য তুমি কেন গিয়েছিলে। 2 নম্বর হলো যারা মব মানে তাকে মেরেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই যে যেভাবে তোমরা তাকে মেরেছো এর চেয়ে কি ইজিয়েস্ট হয়ে তোমাদের প্রোটোকলের মধ্যে ছিল না, এই বিষয়গুলো তো আসবে। তো এটা রাজনীতির একটা পলিসি। যারা রাষ্ট্র চালায় তাদের রাষ্ট্রের প্রোটোকল অনুযায়ী তারা বিচার করবে, তদন্ত করবে। আর যারা রাজপথে সংগ্রামী তারা তাদের ইচ্ছা মতো অনুযায়ী তারা সেই দাবি দেওয়া চলবে। কিছুটা সময় তো